নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার ফাঁসিডাঙ্গা ব্লকে রাঙ্গাপানির কাছাকাছি একটি জায়গায় কাঞ্চনজঙ্ঘার পেছন দিক থেকে একটি মালগাড়ি মেরে দেয় এবং তারপরে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায় আর আরেকটি বগি পুরো মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায়। যে ছবিটাও খুব ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন যে শূন্যে একটি বগি প্রায় ভেসে রয়েছে। এটাকে নিয়ে রেল কমিটি তাদের মতো করে তদন্ত করছে। এবার রেল কর্তৃপক্ষের কাছে অনেক কারণ উঠে এসছে। কিন্তু কিছু প্রত্যক্ষ বা পরোক্ষ বলতে পারেন প্রশ্নও রয়েছে। যেই প্রশ্নগুলোকে আমার মনে হয় টাচ করে যাওয়া ভীষণ রকম জরুরি। আপনারা জানেন যে রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে অটো সিগন্যালিং যেটি ছিল, যে ব্যবস্থাটি ছিল ওটি মানে সেই সময় বিকল হয়ে যায় বা সকালবেলা থেকে ভোরবেলা থেকে সেটা বিকল ছিল, তার কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য। এটা রেল কর্তৃপক্ষ জানিয়েছে। আপনারা জানেন যে পেপার লাইন ক্লিয়ার টিকিট যেটা দেওয়া হয় সিগন্যাল খারাপ থাকলে, সেটার যে ফর্ম এটা নিয়ে বিতর্ক বেড়েছে। কারণ কাঞ্চনজঙ্ঘার যে গার্ড এবং ড্রাইভার ছিল তাকে টিএ 912 ফর্মটি দেওয়া হয়েছিল, কিন্তু মালগাড়িকেও সম্ভবত শোনা যাচ্ছে একই ফর্ম দেওয়া হয়েছে। সেটা না, রেল কর্তৃপক্ষের কথা অনুযায়ী সেটা দেওয়া উচিত ছিল টিডি 912 ফর্ম, যেটার মানে যে সে একটা নির্দিষ্ট গতিবেগে যাবে এবং একটা দূরত্ব বজায় রেখে যাবে। এটা তার সাথে যে প্রশ্নটি সব থেকে বড় করে উঠে আসে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি একই লাইনে আসলো কি করে। দ্বিতীয় কথা, যে দুটো সিগন্যালিং ব্যবস্থা তার মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেখানে যে দায়িত্বে ছিল, তারা কি এটাকে বা সে কি এটাকে রোখার মতো জায়গায় ছিল? তারপরে প্রশ্ন ছিল হচ্ছে মালগাড়ির যে ব্রেক ছিল সেটা কি আপৎকালীনভাবে কাজ করার মতো অবস্থায় ছিল? এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে এবং তদন্তের স্বার্থে আপনারা জানেন যে রেল কর্তৃপক্ষ 30 জন কর্মীকে ডেকেছে বা তলব করেছে, তাদেরকে একসাথে নিয়ে প্রশ্ন করা হবে বা তাদের সাথে জিজ্ঞাসাবাদ চলবে। এবার ট্রেনের গতিবেগ কেমন ছিল? আনন্দবাজারের সূত্র মারফত একটি খবর বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা রাঙ্গাপানিতে ঢোকে 8টা 20-তে এবং রাঙ্গাপানি ছেড়ে চলে যায় 8টা 27-এ। আর রাঙ্গাপানি থেকে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তার দূরত্ব 2.5 কিলোমিটারের মতো। আর মালগাড়িটি যখন সেখানে যায়, সেই 2.5 কিলোমিটার যেতে তার সময় লেগেছিল 13 মিনিট, যেখানে কাঞ্চনজঙ্ঘার লাগে 28 মিনিট। তাহলে এই যে গ্যাপিংটা, যেটা ওই টিডি ফর্ম অনুযায়ী একটা নির্দিষ্ট গতিবেগে একটা দূরত্ব বজায় রেখে চলার কথা ছিল, সেটা কেন হলো না? এই প্রশ্নগুলো রেল কর্তৃপক্ষের কাছে উঠে আসছে এবং এগুলোর ভিত্তিতেই তদন্ত হচ্ছে। কিন্তু সবথেকে অবাক লাগলো যেই জায়গাটাতে, সেটা হচ্ছে রাজনীতিকরণ যখন শুরু হলো এবং ভারতবর্ষের বিগ মিডিয়া হাউস যাদেরকে বলা হয়, যে এত বড় সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলো যখন এটা নিয়ে এই ধরনের একটা কম্পারিজন বা তুলনা করা শুরু করলো যে অমুকের সময় এতটা হয়েছে এবং এখনকার সময় এতটা দুর্ঘটনা হয়েছে। মানে মানুষ কতজন মারা যাচ্ছে তাদের জীবনের মূল্যায়ন করার থেকেও শুরু করে বা তাদের জীবনের কি মূল্য সেটার উপরে বেস না করে বা কেন হচ্ছে বা সেটাকে আরো কমিয়ে নেওয়া যায় কি করে, একদম 0% হয়ে যাবে সেই জায়গাটা কি করে করা যায় সেটা না করে বিগ হাউস মিডিয়া গুলো দেখাচ্ছে যে মনমোহন সিং এর আমলে এতটা হয়েছিল, মোদির আমলে এখন এটা কমে এসছে। তাহলে যদি সেইভাবেই বলা যায় যে মনমোহন সিং এর আমলে এতটা হয়েছিল, মোদির আমলে কমে এসছে, তাহলে যদি দেখা যায় অটল বিহারী বাজপেয়ীর আমলে যা ছিল তার থেকে মনমোহন সিং এর আমলে কমে এসছে। এটা তো স্বাভাবিক ব্যাপার ছিল না? প্রযুক্তির যখন উন্নতি হচ্ছে, চারিদিকে বিজ্ঞানের উন্নতি হচ্ছে, তখন তো এই জায়গাগুলো আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু এই প্রশ্নগুলো করার আগে কেউ এই প্রশ্নটা করলো না যে জয়া ভার্মা, যে রেল কমিটির বা রেল কর্তৃপক্ষের চেয়ারপারসন, সে নির্দ্বিধায় বলে দিল যে ড্রাইভারটি মারা গেছে। ওখানে যারা মারা গেছেন বা যারা আহত হয়েছেন, এই হতাহত এবং আহতের মধ্যে একজন আছে মালগাড়ি চালক বা লোকো পাইলট যাকে বলা হয়, তার উপর দোষ চাপিয়ে দিল এবং বলল মালগাড়ির দোষ। অথচ তার যে সহচালক ছিল মনু কুমার, তার যখন জ্ঞান ফেরে তাকেও সম্ভবত মৃত একবার বলে দেওয়া হয়েছিল। তারপর যখন তার জ্ঞান ফেরে সেই মানুষটি প্রথমে বলেছিল যে ড্রাইভার সাহেব কেসা হ্যায়, তার সহকর্মী কেমন আছে। তো জয়া ভার্মারও তো সহকর্মী সেই মানুষটি, তাকে নির্দ্বিধায় তার উপর দোষ চাপিয়ে দিয়ে দেওয়া হলো। ভাবলোই না তার পরিবারের উপর দিয়ে কি যাবে। এই যে 15টা মানুষ মারা গেছে, 40 জনের উপর আহত হয়েছে, এই পরিবারগুলো বা সাধারণ মানুষের মধ্যে কি রেখাপাত হবে ওই পরিবারটাকে নিয়ে, তাদের সারা জীবন কি অপবাদ নিয়ে বেঁচে থাকতে হবে, এটা ভাবলোই না। তদন্তের আগে জানিয়ে দিল। এই প্রশ্নটা কেউ করবে না, যদিও পরবর্তীতে রেলমন্ত্রী তার সাথে বসেছে। যখন এই প্রশ্নগুলোই আসছে যে অমুকের সময় কমেছে, তমুকের সময় আরো বেশি ছিল, তাহলে এই প্রশ্নটা কেন আসবে না 2017 সালে, যখন রেল কর্তৃপক্ষ জানিয়ে দিল যে এখন থেকে সব পুরনো বগিগুলোকে, যেই বগিগুলোকে বলা হতো আইসিএফ কোচ, সেগুলোকে ছেড়ে দিয়ে নতুন করে এলবিএইচ কোচগুলো আনা হবে, বগিগুলো আনা হবে, যেগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে ভারসাম্য থাকে, হাওয়ার গতিবেগে যা স্পিড বেড়ে যায় এবং যেগুলো সুরক্ষিত প্যাসেঞ্জারদের জন্য।
একটি ট্রেন যেটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত যেত, সেটাকে এক্সটেনশন করে ত্রিপুরার আগরতলা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। প্রায় 700 থেকে 800 কিলোমিটার তার লেন্থ মানে ডিস্টেন্স বাড়িয়ে দেওয়া হলো। 1500 কিলোমিটার উপরে সে যাত্রাপথ। সেখানে এতদিন পর্যন্ত 2017-তে বলা হয়েছিল যে প্রায় সব ট্রেনের মধ্যেই এই এলএইচবি কোচ লাগিয়ে দেওয়া হবে, বগিগুলো, সেখানে একটাও লাগানো হয়নি। মানে যেই ভারতবর্ষে বুলেট ট্রেনের স্বপ্ন দেখা হচ্ছে, যেই ভারতবর্ষে বন্দে ভারতকে নিয়ে বড়াই করা হচ্ছে যে রেল এত উন্নত হয়ে গেছে, সেখানে তার মানে নর্থ ইস্ট থেকে কলকাতা পর্যন্ত যেই মানুষগুলো যায়, যাদের বন্দে ভারতে যাওয়ার মতো এফোর্ড করতে পারে না টাকা বা সুযোগ হয় না, তার মানে তাদের জন্য ওই উন্নত মানের কোচগুলো নয়, বা তাদের জীবন চলে যেতে পারে টুকটাক, ঠিক আছে, তারা মারা গেলে কিছু হবে না। যারা হাই ক্লাস লোক, ওই 1% লোক যারা মোদীকে ঘিরে রাখে বা তার আশপাশের মানুষরা, তাদের জীবনের মূল্য বেশি। তাহলে প্রশ্নটা এভাবে উঠবে না। যদি এই প্রশ্নই ওঠে যে অমুক আমলে মানে বেশি হয়েছে, তমুক আমলে কম হয়েছে, একটি মৃত মানুষকে যখন দোষারোপ করা হচ্ছে বা তাকে বলির পাঠা করার চেষ্টা করা হচ্ছে, তখন তাহলে এই প্রশ্নটা কেন উঠবে না যে রেলের ড্রাইভারদের 2 রাত ডিউটি করার পর একদিন রেস্ট থাকে, তাকে বিশ্রাম দেওয়া হয়। সেখানে সেই মানুষটি বা সেই চালকটি 3 দিন অনবরত ডিউটি করেছে। তারপর সে যখন রেস্ট নিতে গেছে, আবার তাকে ভোরবেলা ফোন করে ডেকে আনা হয়েছে চালানোর জন্য। তাহলে গ্যারান্টির সময় চাকরিগুলো কেন নেওয়া হয়নি? যদি এই ভ্যাকেন্ট পোস্টগুলো না হতো তাহলে তো এটা নাও হতে পারতো। তাহলে এই প্রশ্নটা কেন আসবে না? যদি অমুকের সময় বেশি, তমুকের সময় বেশি, এসব কথা বলা হয়, বা ওনার আমলে বেশি হয়েছে, এনার আমলে কম হয়েছে, তাহলে এই প্রশ্নগুলো যখন করা হয়, তাহলে তো এই প্রশ্নটাও উঠবে। যেই মানুষটি 2 দিন করার পর 1 দিন রেস্ট পাওয়ার কথা, সেখানেও এমনি সে অতিরিক্ত 1 দিন বেশি করেছে, তারপরেও তাকে সঠিক যে সময়টা তার বিশ্রাম নেওয়ার কথা বা তার বিশ্রাম বা রেস্ট পাওয়ার কথা ছিল, সেটা সে পায়নি। তাকে আবার ফোন করে ডেকে আনা হয়েছে। তাহলে এই প্রশ্নটা কেন উঠবে না? কই গেল গ্যারান্টির চাকরিগুলো? বছরে 2 কোটি। যেই দুর্ঘটনা হচ্ছে সেটাকে একদম কমিয়ে আনতে হবে। দুর্ঘটনা তো দুর্ঘটনা, এর জন্যই তো এটার নাম দুর্ঘটনা। সেটা কোন আমলে হচ্ছে না আমলে হচ্ছে, এটার থেকেও বড় ব্যাপার যখন টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়, যখন সবকিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়, তারপরেও সাধারণ মানুষগুলো ওঠে, তখন বুঝতে হবে তারা যে যায়, যতজন শখে ওঠে রেলে, তার অনেক 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 বেশি শতাংশ বাধ্য হয়ে ওঠে বা দরকারে ওঠে। সেই মানুষগুলোর জীবন সুরক্ষিত করা। যেই মানুষটা স্লিপার ক্লাসে ঘুমিয়ে যায় বা শুয়ে যায় রাত্রিবেলা কোনো মতে গাটে এলিয়ে দিয়ে, যে পরের দিন আবার দৌড়ে শুরু করতে হবে আরেকটা স্টেশন থেকে তার নতুন করে জীবন বা যাত্রাপথ বা তার দিন, সেই মানুষটি যাতে অন্তত আতঙ্কহীন ভাবে ওই কয়েক ঘন্টা রেস্ট নিতে পারে, বিশ্রাম নিতে পারে। এখন এই প্রশ্নগুলো সব থেকে জরুরি এবং এই প্রশ্ন উত্তরগুলো খোঁজা সব থেকে জরুরি। আপনাদের কি বক্তব্য, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।